আজকে ডেটা স্ট্রাকচারে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে স্ট্যাক আর কিউ ইমপ্লিমেন্ট করা যায় সেই প্রোগ্রামগুলো আজকে একটু আলোচনা করব। ডেটা স্ট্রাকচারের সিলেবাসে এটা অ্যাপ্লিকেশন অফ লিঙ্ক লিস্ট বলে আছে। দেখ যে হাইলাইট করা পোর্শনটা সেটাই আজকে আলোচনা হচ্ছে। প্রথমে আসি ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক কীভাবে করব। প্রথমে মেন ফাংশন দিয়ে শুরু করছি। এখানে ইন্ট মেনও নেওয়া যেত, তাহলে লাস্টে গিয়ে রিটার্ন 0 বা 1 একটা ইন্টিজার ভ্যালু করতে হতো। আমি এখানে কোনো রিটার্ন করাইনি, তো সেই জন্য আমি এখানে একটা ভয়েড মেন নিয়েছি। এরপরে তিনটে ইন্টিজার নিয়েছি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে চয়েস, আর একটা হচ্ছে আইটেম। এই তিনটেই ভেরিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। অ্যারে দিয়ে যখন স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করানো হয়েছিল সেই সময়ে আমরা যেরকম একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম করেছিলাম, এখানেও লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করার সময় সেম মেনু ড্রিভেন প্রোগ্রামই রাখছি। তো তার জন্য সেই ডু ওয়াইল লুপ ব্যবহার করা হয়েছে। প্রথমে একটা মেনু ক্রিয়েট করার জন্য তিনটে প্রিন্টএফ করানো হয়েছে, যেখানে প্রথম চয়েসের ক্ষেত্রে যদি স্ট্যাকের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করতে হয় তাহলে প্রেস 1 হবে। যদি কোনো স্ট্যাক থেকে ডেটা ডিলিট করতে হয় তাহলে 2 নম্বর অপশানে আছে। আর যদি স্ট্যাকের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো দেখতে হয় তার জন্য 3 নাম্বার আছে। এবার ইউজারের কাছ থেকে চাওয়া হচ্ছে যে ইউজার কোন অপশানটা চুজ করবে। যে অপশানটাই চুজ করবে সেটা চয়েস নামক যে ভেরিয়েবলটা নিয়েছিলাম যার ডেটা টাইপ ছিল ইন্টিজার, সেটার মধ্যে চলে যাবে ভ্যালুটা। এবার এই চয়েসের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার একটা সুইচ কেস পারফর্ম হচ্ছে। ইউজার যদি কেস নাম্বার 1 চুজ করে, তার মানে হচ্ছে গিয়ে স্ট্যাকের মধ্যে যদি কোনো ডেটা ইনসার্ট করতে চায় তাহলে ইউজারের কাছ থেকে সেই যে নাম্বারটা ইনসার্ট করতে চায় সেটা স্ক্যানএফের মাধ্যমে ইন্টিজার নামক যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে পুশ নামক যে ফাংশানটা আছে সেই ফাংশানটা কল করা হচ্ছে, যেখানে আর্গুমেন্ট হিসাবে আমার আইটেমটা পাঠানো হচ্ছে। আইটেম যেটা ইউজার স্ট্যাকের মধ্যে ইনসার্ট করতে চায় সেই নাম্বারটা। অ্যারে দিয়ে যখন স্ট্যাক ইমপ্লিমেন্টেশন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল পুশ অপারেশনটা মানে হচ্ছে গিয়ে স্ট্যাকের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করা। যদি স্ট্যাকের থেকে কোনো ডেটা ডিলিট করতে হয় তাহলে সেটাকে পপ অপারেশন বলে। এবার কেস নাম্বার 1 আমার শেষ করার জন্য সবসময় ব্রেক স্টেটমেন্ট দরকার, তো ব্রেক দিয়ে সেটাকে শেষ করা হয়েছে কেস নাম্বার 1। এবার আসছি কেস নাম্বার 2তে। কেস নাম্বার 2তে আমি বললাম কি যে পপ যে অপারেশনটা আছে সেই অপারেশনটা স্ট্যাক থেকে ডেটাকে মুছে ফেলে বা ডিলিট করে। এবার যে ডেটাটা আমার ডিলিট হলো সেটাই যদি আমি কনসোলে প্রিন্ট করতে চাই, সেই জন্য আমি আই ইকুয়ালস টু পপ অপারেশনটাকে কল করেছি। তার মানে হচ্ছে পপ ফাংশানটা কল করার পর যেটাই ক্যালকুলেট হবে সেটা যে রিটার্ন করছে যে ভ্যালুটা সেটা আই এর মধ্যে স্টোর হবে। এরপর আমি চেক করছি যে -1 কিনা। যখন পপ অপারেশনটা দেখাবো তখন সেখানে দেখা থাকবে যে যদি কোনো ভ্যালু রিটার্ন না করতে পারে, মানে এরকম হতেই পারে যে স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু নেই, তো সেই ক্ষেত্রে আমি কোনো আইটেম ডিলিট করতে পারবো না। তার মানে স্ট্যাক যদি আন্ডারফ্লো থাকে তাহলে আমার কাছে কোনো এলিমেন্ট নেই যেটাকে আমি ডিলিট করতে পারি। সেই জন্য
পপ ফাংশন যেটা আছে সেইখানে একটা লজিক এইভাবে ডেভেলপ করা হয়েছে যাতে এই যে স্ট্যাক আন্ডারফ্লোর কন্ডিশনটা থাকছে সেটা যাতে ওভারকাম করা যায়। তো তাই জন্য যদি এর ভ্যালু মানে পপ ফাংশনের রিটার্ন ভ্যালু যদি -1 না হয় তাহলেই একমাত্র আমার ডেটা ছিল যে ডেটাটাকে আমি ডিলিট করতে পেরেছি এবং সেই ডেটাটাই অ্যাজ এ প্রিন্টএফ আকারে আমি কনসোলে প্রিন্ট করছি। সেই জন্য এখানে লেখা আছে প্রিন্টএফ ডিলিটেড আইটেম ইজ %d i। এই %dটা রিপ্লেস করছে কোন ভ্যালুটা দিয়ে? এর ভ্যালুটা দিয়ে। এরপরে কেস 2কে শেষ করার জন্য আমাকে আবার ব্রেক স্টেটমেন্ট দিতে হচ্ছে। এরপর কেস নাম্বার 3 যেখানে ডিসপ্লে ফাংশনটা আছে, ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে এখানে আমার স্ট্যাকের মধ্যে যে যে আইটেমটা আছে সেই আইটেমগুলোকে আমার কনসোলে প্রিন্ট করা। তো এই ফাংশনের ক্ষেত্রে কোনো রকম আর্গুমেন্ট আমার পাঠানোর দরকার পড়ছে না বা কোনো কিছু রিটার্ন নেওয়ারও দরকার পড়ছে না। এরপরে কেস নাম্বার 3টাকে শেষ করা হয়েছে ব্রেক স্টেটমেন্টের সাহায্যে। এই 1, 2, 3 তিনটে কেস ছাড়া যদি ইউজার অন্য কোনো ভ্যালু এন্টার করে ফেলে তাহলে সেটা তো ইনভ্যালিড একটা অপশান হয়ে যায়। তো সেইটাকে এনশিওর করার জন্য এখানে ডিফল্ট কেস যেটা আছে সেইখানে প্রিন্টএফ করা হয়েছে যে যদি 1, 2, 3 এর বাইরে ইউজার কোনো ইনপুট দিয়ে ফেলে তাহলে সেটা রং ইনপুট হবে এবং একটা প্রপার ইনপুট দেওয়ার জন্য ইউজারকে রিকোয়েস্ট করা হচ্ছে। ডিফল্ট কেসের ক্ষেত্রেও ব্রেক স্টেটমেন্ট দিয়ে সুইচ কেসটাকে শেষ করা হচ্ছে। এবার সুইচ কেস শেষ হওয়ার পরে আমার ডু ওয়াইল লুপটা ছিল, এবার ডু ওয়াইল লুপটা আমাকে শেষ করতে হবে। তো তার আগে আমি কি করছি, ইউজারের কাছ থেকে জানতে চাইছি যে এই প্রোগ্রামটা সে আবার রান করতে চায় কি না। যদি রান করতে চায় তাহলে 1 প্রেস করবে, যদি না চায় তাহলে 0 প্রেস করবে। ইউজারের এই চয়েসের অপশানটাই আমি চয়েস নামক যে ভেরিয়েবলটা আছে যেটা ইন্টিজার টাইপের তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি অ্যাজ এ ইনপুট। এই চয়েসের উপর ডিপেন্ড করে আমার এই ডু ওয়াইল লুপটা কিন্তু চলবে। যদি ইউজার 1 প্রেস করে তার মানে সে প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে চায়। তো সেই জন্য এই ডু ওয়াইল ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত এই চয়েসের ভ্যালু 1 থাকে। যদি ইউজার 0 প্রেস করে ফেলে তার মানে ইউজার আর কন্টিনিউ করতে চায় না প্রোগ্রামটা। তো সেই জন্য যদি চয়েসের ভ্যালু 0 হয় একমাত্র তখনই এই ডু ওয়াইল লুপের থেকে বেরানো যাবে। যেহেতু স্ট্যাককে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে সেই জন্য লিঙ্ক লিস্টের আমি জানি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নোড পার্ট আর একটা হচ্ছে তার লিঙ্ক পার্ট। তো সেই জন্য এখানে স্ট্রাক্ট নোড ইন্ট ডেটা মানে যেটা ডেটা পার্ট আর স্ট্রাক্ট নোড স্টার্ট লিঙ্ক যেটা হচ্ছে পরের নোডের অ্যাড্রেসটা যেটা হোল্ড করছে সেইটার লিঙ্ক পার্টটা ক্রিয়েট করা হয়েছে। টাইপটেড করা হয়েছে যাতে আমাকে এই স্ট্রাক্ট নোড কথাটা বারবার না লিখতে হয়, যাতে শুধুমাত্র নোড কথাটা লিখলেই আমার এই পুরো স্ট্রাকচারটা আমি কল করতে পারি। এরপরে একটা স্ট্যাক নেওয়া হয়েছে যেটা টাইপ হচ্ছে গিয়ে স্ট্রাক্ট নোড টাইপ। তো সেই স্ট্যাকটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করা হয়েছে নাল বলে। একটা ভ্যালু নেওয়া হয়েছে যেটা হচ্ছে গিয়ে টপ বলে। টপটাকে গ্লোবাল ইন্টিজার হিসেবে দেখানো হয়েছে এখানে, আর এটার ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। গ্লোবাল ইন্টিজারের ক্ষেত্রে ফাংশনের ভিতরে বা ফাংশনের বাইরে মানে মেন ফাংশনের ক্ষেত্রে বলছি, ইভেন সেটা যদি অন্য কোনো ফাংশনও হয়, ইউজার ডিফাইন্ড ফাংশনও হয়, তো সেখানেও যদি এই গ্লোবাল ইন্টিজারের ভ্যালু কোনোভাবে চেঞ্জ হয় তাহলে সেটার এফেক্টটা পুরো প্রোগ্রামের মধ্যেই পড়বে। কিন্তু লোকাল ইন্টিজারের ক্ষেত্রে সেটা ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সেটা একটা ফাংশনের ক্ষেত্রে একটা লোকাল ইন্টিজারের যা ভ্যালু হবে সেটার রিফ্লেকশন কখনোই অন্য ফাংশনের মধ্যে পাওয়া যাবে না। এদের মধ্যে আরেকটা পার্থক্য আছে এরকম, বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে লোকাল ইন্টিজারের নাম এক হতেই পারে। মানে ধরে নিলাম ফাংশন এতে গিয়ে আমি একটা XYZ ইন্টিজার নিয়েছি, ফাংশন বিতে গিয়ে আমি XYZ ইন্টিজার নিতেই পারি, কারণ দুটো ফাংশনের ক্ষেত্রেই এই XYZ যে ইন্টিজারটা থাকছে, যে ভেরিয়েবলটা থাকছে তো সেই ভেরিয়েবলটা কাজ করছে অ্যাজ এ লোকাল ইন্টিজার হিসাবে। কিন্তু গ্লোবাল ইন্টিজারের ক্ষেত্রে এই নামটা আলাদা হতে হবে, এক হলে হবে না। এবার আসি পুশ ফাংশনের ক্ষেত্রে। পুশ ফাংশনের কোনো রিটার্ন টাইপ নেই, সেই জন্য এখানে ভয়েড বলা হয়েছে। আর পুশ ফাংশনটা একটা আর্গুমেন্ট নিচ্ছে, যেটা হচ্ছে গিয়ে ইন্ট ভেরিয়েবল, যেটা ইন্টিজার টাইপের। মানে পুশ অপারেশনটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছে। পুশ ফাংশনের ক্ষেত্রে ফার্স্টেই একটা টেম্প বলে একটা নোড ক্রিয়েট করা হয়েছে। ম্যালক দিয়ে এর জন্য মেমোরিতে একটা সাইজ প্রথমে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। তো যদি মেমোরিতে জায়গা না থাকে তাহলে আমার পক্ষে এই নোডটা ক্রিয়েট করা সম্ভব নয়। যখন এটা সম্ভব হয় না তখন এই যে অ্যাড্রেসটা রিটার্ন করে সেটা নাল রিটার্ন করে। তো সেই জন্য এই চেকিংটা রাখা খুব দরকার। যদি আমি একটা নোড ক্রিয়েট করতে না পারি, তার মানে যদি এই অ্যাড্রেসটা নাল হয়, তাহলে স্ট্যাক ফুল, মানে মেমোরিতে কোনো জায়গা নেই, আমি কোনো রকম কোনো ডেটা ইনসার্ট করতে সেখানে পারবো না। এরপরে সেই যে ফাংশনটা আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, তার জন্য রিটার্ন যে স্টেটমেন্টটা আছে সেই রিটার্ন স্টেটমেন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার যদি না হয় নাল, তার মানে আমার মেমোরিতে নির্দিষ্ট একটা জায়গায় অ্যালোকেট করা গেছে এই টেম্প নামক যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি তার জন্য। এবার সেখানে কি করছি, টেম্পের যে ডেটা পার্ট আছে, টেম্প নোডের ডেটা পার্টের মধ্যে যে ইউজার যে ডেটাটাকে ইনসার্ট করতে চাইছে সেই ডেটাটা সেই টেম্প পার্টের ডেটার মধ্যে আমি কপি করে দিচ্ছি। এরপরে কি হচ্ছে, এরপর টেম্পের লিঙ্ক পার্টটা স্ট্যাককে পয়েন্ট আউট করছে। এরপরে বলা হচ্ছে স্ট্যাক ইকুয়ালস টু টেম্প, আর লাস্টে টপের ভ্যালু 1 ইনক্রিজ করা হচ্ছে। এটা জাস্ট কাউন্ট রাখছি স্ট্যাকের ভিতরে কটা এলিমেন্ট থাকছে আর কটা এলিমেন্ট যাচ্ছে। আদারওয়াইজ এই টপের কোনো সেরকম ফাংশন নেই। এটা যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল ধরি তাহলে সেটার ক্ষেত্রে বুঝতে আমার সুবিধা হবে। ধরে নিই এটা একটা স্ট্যাক, এই স্ট্যাকের একটাই এন্ড আছে যেখান থেকে ইনসার্ট করা হয় এবং যেখান থেকে ডিলিট করা হয়। ইনসার্ট অপারেশনটাকে বলছি পুশ আর ডিলিট অপারেশনটাকে বলছি পপ। এবার যখন ফার্স্টেই আমি স্ট্যাকটাকে ইনিশিয়ালাইজ করেছিলাম তখন আমি বলেছিলাম নোড স্টার্ট স্ট্যাক ইকুয়ালস টু নাল, তার মানে স্ট্যাকের প্রথমেই যা ভ্যালু ছিল সেটা ছিল নাল। এরপর টেম্প নামক একটা নোড ডিক্লেয়ার করা হয়েছে এবং সেখানে টেম্পের ডেটা ইকুয়ালস টু আইটেম, মানে আমি ধরে নিলাম এখানে আমি 10 ইনসার্ট করতে চাই, তো টেম্পের ডেটা পার্টে আমি 10টাকে কপি করে দিলাম। এরপর বলা হচ্ছে টেম্পের লিঙ্ক পার্ট ইকুয়ালস টু স্ট্যাক, তার মানে টেম্পের যে পার্টটা নাল ছিল সেটা এখন স্ট্যাক নামক যে প্রথম নোডটা ছিল সেটাকে পয়েন্ট করছে, যেটা অ্যাকচুয়ালি নাল। এরপরে হচ্ছে স্ট্যাক ইকুয়ালস টু টেম্প, তার মানে এখন এটাই হবে স্ট্যাকের হেডার বা হেডার পোর্শন, মানে যে পোর্শন থেকে স্ট্যাকে আবার ডেটা ইনসার্ট করা হবে। একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে, এই লিঙ্ক লিস্ট যখন পড়েছিলাম তখন কোনো ডেটাকে যদি আমার লিঙ্ক লিস্টের সামনে
যদি যুক্ত করতে হতো বা ইনসার্ট করতে হতো, তখন আমি যে কোডটা লিখতাম সেম কোড এটা। তার মানে হচ্ছে এই স্ট্যাকের ক্ষেত্রে সবসময় আমার নোড বা ডেটা ইনসার্ট হবে অ্যাট বিগিনিং, মানে কখনোই মিডল পোর্শানে হবে না লিঙ্ক লিস্টের, কখনোই এন্ড পোর্শানে হবে না, সবসময় ইনসার্টটা হবে বিগিনিং পয়েন্টে। এবার স্ট্যাকে যখনই একটা এলিমেন্ট ইনসার্ট হয়ে গেল, তখন টপের ভ্যালু আমি 1 ইনক্রিজ করে দিচ্ছি। তার মানে টপের ভ্যালু ফার্স্টে ছিল 0, তারপরে 1 ইনক্রিজ করার পর হলো এখন 1। তার মানে আমি এই টপের ভ্যালু থেকে বুঝতে পারছি আমার লিঙ্ক লিস্টের মধ্যে টোটাল কটা এলিমেন্ট আছে। যদি কোয়েশ্চেনে এরকম কখনো আসে যে স্ট্যাক ইমপ্লিমেন্টেশন যদি লিঙ্ক লিস্ট দিয়ে করা যায় এবং স্ট্যাকের মধ্যে কতগুলো ডেটা আছে সেটার নাম্বার প্রিন্ট করতে হবে, তাহলে এই টপের ভ্যালু যদি আমি প্রিন্ট করে দিই তাহলেই কিন্তু আমার পারপাসটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু তাও আমি এখানে বারবার বলছি, এই স্ট্যাক লিঙ্ক লিস্ট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এই টপ নামক যে ভেরিয়েবলটা আমি নিয়েছি সেটা অপশনাল, সেটা নিতেও পারিস নাও নিতে পারিস। যদি কোডের মধ্যে নাও নিস তাহলেও কোড যে ভুল হবে তার কোনো ব্যাপার নেই। তবে ডিসপ্লে যে ফাংশানটা আমি লিখেছি এখানে, সেইখানে এই টপের ভ্যালুটা আমার স্ট্যাকটাকে প্রিন্ট করার জন্য আমার একটু দরকার পড়ছে। আমি করেছি মানে এই নয় তোদেরকেও করতে হবে, তোরা তোদের মতো করে কোডটাকে লিখতেই পারিস, কোনো সমস্যা নেই তাতে। এবার আসি পপ ফাংশনের ক্ষেত্রে। পপ ফাংশনের ক্ষেত্রে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, সেই জন্য ইন্ট পপ ফাংশনটা কল করা হয়েছে। প্রথমেই একটা টেম্প নামক একটা নোট ক্রিয়েট করা হচ্ছে, একটা লোকাল ইন্টিজার আইটেম বলে ডিক্লেয়ার করা হচ্ছে। এবার যদি স্ট্যাক আমার নাল থাকে, মানে স্ট্যাকের মধ্যে কোনো ডেটা নেই, তো সেই ক্ষেত্রে স্ট্যাক আন্ডারফ্লো, তো সেটাই প্রিন্ট করা হচ্ছে যে স্ট্যাক ইজ এমটি, কান্ট ডিলিট এনি আইটেম, সেই জন্য রিটার্ন -1 করা হচ্ছে। এটা আমি মেইন ফাংশনের সময়ও বলেছিলাম, যদি -1 রিটার্ন হয় তার মানে আমাকে তখন বুঝতে হবে যে স্ট্যাক খালি, তো সেই জন্য স্ট্যাকের থেকে কোনো ডেটা আমি ডিলিট করতে পারছি না। কিন্তু যদি না হয় তাহলে যে ডেটাটা আমি ডিলিট করছি সেই ডেটাটাই আমি রিটার্ন করছি। এবার পরের স্টেপে আসছি, যদি স্ট্যাক নাল না হয় সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে দেখি, এটা বুঝতে সুবিধা হবে। ধরে নিই আমার কাছে একটা স্ট্যাক আছে, যেই স্ট্যাকটার মধ্যে 3টে এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 10, 20, 30। তার মানে লাস্ট ইনসার্টেড এলিমেন্ট হচ্ছে আমার 30। এবার যদি আমি পপ ফাংশনকে কল করি, তার মানে যেটা লাস্ট ইন হয়েছিল সেটাই ফার্স্ট আউট হবে, তার মানে 30 যে সংখ্যাটা সেটাই পপ হবে। এখানে 3টে যেহেতু আইটেম আছে সেহেতু টপের ভ্যালু 3 হয়ে থাকবে। এবার যখন এলস পার্টে এসছি সেখান থেকে এবার দেখি আমার স্ট্যাক এমটি নয়, তার মানে 3টে ডেটা আছে আমি দেখতে পাচ্ছি। টেম্প ইকুয়ালস টু স্ট্যাক মানে হচ্ছে স্ট্যাকও যে নোটটা তখন পয়েন্ট করছিল, এবার টেম্প সেই সেম নোটটাকেই পয়েন্ট করছে। ঠিক তার পরের পার্টে আমি বলছি আইটেম ইকুয়ালস টু টেম্পের ডেটা। তার মানে হচ্ছে টেম্পের ডেটার মধ্যে ছিল 30, তার মানে এখন আইটেমের মধ্যে কত চলে আসবে, আমার 30টা কপি হয়ে যাবে। এর পরের লাইন হচ্ছে স্ট্যাক ইকুয়ালস টু স্ট্যাক লিঙ্ক। তার মানে স্ট্যাক ফার্স্টে 30কে পয়েন্ট করছিল, এবার স্ট্যাক লিঙ্ক মানে হচ্ছে 20কে পয়েন্ট করে, তাহলে সেইটাই এখন বর্তমানে হবে স্ট্যাক। তার মানে হচ্ছে বর্তমানে স্ট্যাক পয়েন্ট করবে 20কে। এর পরের ক্ষেত্রে যে নোটটা আমি ডিলিট করে দিলাম সেই নোটটা আমি মেমোরি পুলে ব্যাক করছি, তো সেই জন্য আমি করে দিচ্ছি ফ্রি টেম্প, মানে টেম্প নামক যে নোটটা ছিল যেটা আমি ডিলিট করেছি সেটা আমি মেমোরি পুলে ব্যাক করে দিলাম। স্বভাবতই এবার
টপ মাইনাস মাইনাস মানে হচ্ছে গিয়ে টপের ভ্যালু আগে ছিল 3, সেখান থেকে একটি আইটেম আমি ডিলিট করে ফেললাম, তো সেই জন্য এখন টপের ভ্যালু হলো 2। এরপরে রিটার্ন করা হচ্ছে আইটেমকে, তার মানে আমি ডিলিট করেছিলাম 30কে, আইটেমের মধ্যে ছিল 30, তার মানে এই ফাংশানটা যখন রিটার্ন হচ্ছে তখন 30 মানে যেটা আমি ডিলিট করলাম সেই ভ্যালুটা ও রিটার্ন করে দিচ্ছে। এর পরের ফাংশন হচ্ছে ডিসপ্লে ফাংশন। এই ডিসপ্লে ফাংশনের কোনো রিটার্ন টাইপ নেই, সেই জন্য এটা ভয়েড। একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটা ইন্টিজার টাইপের, যেটার মধ্যে যে টপ ভেরিয়েবলটা নিয়েছিলাম গ্লোবাল ভেরিয়েবল, তার ভ্যালুটা আমি কপি করে নিচ্ছি এই কাউন্টের মধ্যে। এই কাউন্টটা লোকাল ভেরিয়েবল কিন্তু টপটা গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, তারপরে একটা নোড ক্রিয়েট করছি এবং সেটার মধ্যেই স্ট্যাক যে আমার মেইন লিঙ্ক লিস্টটা ছিল সেটার হেডারটা আমি কপি করে দিচ্ছি। এবার চেক করছি সেইটা নাল কিনা, যদি নাল হয় তার মানে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই ডিসপ্লে করার মতো, তো সেই জন্য বলা হচ্ছে স্ট্যাক এমটি। অনেক সময় স্ট্যাক এমটিকে স্ট্যাক আন্ডারফ্লো বলা হয়ে যেতে পারে। আর স্ট্যাকের মধ্যে যদি কোনো ডেটা ইনসার্ট করা না যায়, স্ট্যাক ফুল যদি হয়, সেই কন্ডিশনটা একমাত্র অ্যারের ক্ষেত্রে অ্যারাইজ করে, তো সেইটাকেও অনেক সময় স্ট্যাক ওভারফ্লো বলা যায়। তো দুটোই এক, স্ট্যাক এমটি আর স্ট্যাক ফুল, কোনো সমস্যা নেই। তো যেহেতু লিঙ্ক লিস্ট আমি ব্যবহার করছি, তো স্ট্যাক ফুলের কন্ডিশন খুবই কম অ্যারাইজ করবে যদি না আমার ইন্টারনাল মেমোরি একদম ড্রাই আউট হয়ে যায়। তো এবার যদি যে স্ট্যাকটা আছে সেটা নাল না হয়, তার মানে যদি ডেটা থাকে ডিসপ্লে করার জন্য, তো সেই ক্ষেত্রে হোয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত রান করবে যতক্ষণ না টেম্পের ভ্যালু নাল হচ্ছে। এই হোয়াইল লুপের আন্ডারে আমি যেটা করেছি সেটা হচ্ছে %d ইজ দ্য নাম্বার অফ দ্য পজিশন %d। এই প্যাটার্নটা আমি ফলো করেছি। তার মানে হচ্ছে কি, আমি ফার্স্ট এলিমেন্ট যেটা দিয়েছিলাম সেটা কোন পজিশনে আছে এবং সেটার ভ্যালু দুটো একসাথে প্রিন্ট করেছি। তার জন্যই আমার এই টপ নামক যে ভেরিয়েবলটা গ্লোবাল ভেরিয়েবল আমি নিয়েছিলাম সেটা আমি ব্যবহার করেছিলাম, আদারওয়াইজ দরকার ছিল না। তো এই প্রিন্টটা করার পর, মানে এই ডেটাটা প্রিন্ট করার পর আমি টেম্পকে পরের নোডে ট্রান্সফার করে দিচ্ছি, মানে সেই পরের নোডটাকে ইন্ডিকেট করছি আর কাউন্টটাকে এক এক করে কমাচ্ছে। লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনের প্রোগ্রামটা এখানেই শেষ। শুধু মাথায় রাখতে হবে মেন ফাংশানের আগে আমাকে ফাংশনগুলো যে পুশ পপ ডিসপ্লে আছে সেগুলোকে লিখতে হবে। যদি আমি না লিখি তাহলে তার প্রোটোটাইপ ডিক্লারেশন কিন্তু মেন ফাংশনের আগে আমাকে দিতে হবে। যদি প্রোটোটাইপ ডিক্লারেশন দিই একমাত্র তখনই আমি মেন ফাংশনের পরে গিয়ে এই ফাংশনগুলো আমি লিখতে পারি। যদি মনে না থাকে প্রোটোটাইপ ডিক্লারেশন কি, আমি যদিও এখানে ব্যবহারও করিনি, তো সেই জন্য নিজের সুবিধার্থে যা যা ফাংশনগুলো থাকবে সেগুলোকে মেন ফাংশনের আগে লেখার চেষ্টা করবি। এবার আসে আউটপুটের ক্ষেত্রে। তো প্রথমে প্রোগ্রামটা রান করলাম। রান করার পর আমাকে মেনু দিয়েছে, মেনুতে 3টে অপশান আছে। যদি ইনসার্ট করতে হয় তাহলে 1, যদি ডিলিট করতে হয় তাহলে 2, যদি দেখতে হয় ডিসপ্লে করতে হয় তাহলে আমার 3 অপশান। তো আমি প্রথমে 2 প্রেস করেছি, আমি আইটেম ডিলিট করতে চাইছি। তো বলছে স্ট্যাক এমটি, কারণ আমি স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট প্রথমে ইনসার্ট করিনি, তো সেই জন্য স্ট্যাক এমটি, ঠিক আছে। এরপরে আমি প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য 1 প্রেস করছি। আবার মেনু এসছে আমার। এরপরে আমি অপশান নাম্বার 3 প্রেস করছি দেখার জন্য, চেক করার জন্য পার্টিকুলারলি যে আমার ঠিকঠাক রান করছে কিনা, প্রোগ্রামটা যে কোডটা লিখেছি সেটা রান করছে কিনা। এখানেও সেম জিনিস এসছে,
স্ট্যাকটা এমটি, তাই জন্য কোনো আইটেম ডিসপ্লে করার মতো নেই। আবার আমার প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য অপশান চাওয়া হচ্ছে, তো আমি আবার 1 প্রেস করছি, তার মানে আমি প্রোগ্রামটা কন্টিনিউ করছি। এরপরে মেনু থেকে আমি 1 চুজ করছি, তার মানে হচ্ছে গিয়ে আমি স্ট্যাকের মধ্যে কোনো আইটেম ইনসার্ট করতে চাইছি। এবার 1 প্রেস করার পর আমার কাছ থেকে চাওয়া হচ্ছে এন্টার দ্য নাম্বার, তার মানে হচ্ছে যে নাম্বারটা আমি স্ট্যাকের মধ্যে ইনসার্ট করতে চাইছি সেটা এখন আমাকে দিতে হবে। ধরে নিলাম আমি 10 এন্টার করেছি। এন্টার করার পর আবার প্রোগ্রামটা রান করার জন্য আমি 1 প্রেস করলাম। এরপরে আবার একটা নাম্বার এন্টার করতে চাইছি, তাই জন্য এন্টার করলাম 1। সাপোজ আমি 20 ইনসার্ট করছি, তো এন্টার দ্য নাম্বারের জায়গায় আমি 20 প্রেস করলাম। আবার প্রোগ্রামটা 1 প্রেস করে আমি রান করলাম বা কন্টিনিউ করলাম। তারপর আবার 1 প্রেস করলাম নাম্বার ইনসার্ট করার জন্য। ধরে নিলাম এরপরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি 30, তার মানে আমি এবার টোটাল 3টে নাম্বার ইনসার্ট করলাম, সেটা হচ্ছে 10 ফার্স্টে, তারপর 20, এবার দিচ্ছি আমি 30। লাস্ট ইনসার্টেড ভ্যালু হচ্ছে আমার 30। এরপর আবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করলাম। এবার নাম্বারগুলো ঠিকঠাক এন্টার হয়েছে কি না, তো সেই জন্য আমি ডিসপ্লে অপশানে ক্লিক করলাম। এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখ, 30 ইজ দ্য ডেটা অফ দ্য পজিশন 3। এই যে 3 যেটা, সেইটাই হচ্ছে কিন্তু আমার টপের ভ্যালু, সেই জন্যই পার্টিকুলারলি আমার এই টপের ভ্যালুটা দরকার হলো এইভাবে ডিসপ্লে করার জন্য। আদারওয়াইজ শুধু ডেটাগুলো যদি প্রিন্ট করে দিতিস তাহলেও তাতেও কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, আবার প্রোগ্রামটাকে আমি রান করছি। এরপরে আমি 2 নম্বর অপশান চুজ করছি, তার মানে আমি ডেটা ডিলিট করতে চাই। যেহেতু লাস্ট ইনসার্টেড ডেটা ছিল আমার 30, তো সুতরাং ডিলিট করার সময় আমার 30টাই ডিলিট হবে। আবার কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এটা যেটা আমি দিয়েছি সেটা ঠিক, মানে যে ডিলিট অপশানটা পারফর্ম ঠিকঠাক হয়েছে কি না সেটা দেখার জন্য আমি 3 প্রেস করলাম। তো সেখানে দেখা যাচ্ছে 3 নম্বর পজিশনে যে ডেটাটা ছিল 30 সেটা চলে গেছে। এরপর আবার প্রোগ্রামটা কন্টিনিউ করছি। আবার পপ অপারেশনটা পারফর্ম করা হচ্ছে, তাতে একদম সেকেন্ড মোস্ট যে এলিমেন্টটা ছিল 30 ডিলিট হয়ে যাওয়ার পর 20 ছিল লাস্ট ইনসার্টেড ডেটা, তো এবার 20টা উঠে এলো। আবার ডিসপ্লে করে দেখে নিলাম যে আদৌ 20 ডিলিট হয়েছে কি না, তো হ্যাঁ ডিলিট হয়েছে। আবার প্রোগ্রামটা কন্টিনিউ করলাম 1 প্রেস করে, আবার আইটেম ডিলিট করে দিলাম, মানে এটা ছিল লাস্ট আইটেম, মানে 10 ডিলিট হয়ে গেল। আবার চেক করে নিচ্ছি। এবার ডিসপ্লে যখন করাতে যাচ্ছি তার মানে আমার স্ট্যাকটা এমটি হয়ে গেছে, আর স্ট্যাকের মধ্যে কোনো ডেটা নেই। 10, 20, 30 তিনটে ডেটা আমি ফার্স্টে ইনসার্ট করেছিলাম, তারপর তিনটে ডেটাই আমি ডিলিট করে দিয়েছি, সুতরাং স্ট্যাকের মধ্যে আর কোনো আমার
ডেটা নেই, তো সুতরাং সেটা আমি ডিসপ্লেও করতে পারবো না, আর সেখান থেকে আমি কোনো জিনিস ডিলিটও করতে পারবো না। এবার প্রোগ্রামটাকে শেষ করার জন্য আমি 0 প্রেস করছি, তাতে আমার প্রোগ্রামটা এবার শেষ হয়ে যাচ্ছে। এরপরে আসি ইমপ্লিমেন্টেশন অফ কিউ ইউজিং লিঙ্ক লিস্ট। তো সেই ক্ষেত্রে ফার্স্টে ভয়েড মেন দিয়ে আমি শুরু করছি, মেন ফাংশন দিয়ে শুরু করছি। স্ট্যাকের প্রোগ্রামটার মতো কিউয়ের প্রোগ্রামেও প্রায় একই জিনিসই থাকবে। তো এখানেও আমি 3টে ভেরিয়েবল নিয়েছি, যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। তারপরে একটা ডু ওয়াইল লুপ নিয়েছি, যেখানে একটা মেনু ক্রিয়েট করা হয়েছে, যেখানে 1 প্রেস করলে কিউয়ের মধ্যে কোনো ডেটা আমি ইনসার্ট করতে পারবো, 2 প্রেস করলে কিউয়ের থেকে ডেটা ডিলিট করতে পারবো, আর কিউয়ের মধ্যে কতগুলো ডেটা আছে বা কী কী ডেটা আছে সেটা দেখতে হলে আমাকে 3 প্রেস করতে হবে। তারপরে ইউজারের যে চয়েসটা থাকবে সেটাও আমি চয়েস নামক যে ভেরিয়েবল নিয়েছি সেইটার মধ্যে আমি স্ক্যান করে নিচ্ছি। এই চয়েসের উপর ডিপেন্ড করে আমার সেম সুইচ কেস থাকছে। কেস নাম্বার 1-এ আমি যে ডেটাটা ইনসার্ট করতে চাইছি সেই ডেটাটাকে আমি ইন্টিজার নামক যে ভেরিয়েবলটা নিয়েছি তার মধ্যে স্ক্যান করে রাখছি। আর এনকিউ অপারেশন বা এনকিউ ফাংশন যখন আমি কল করছি তখন এই আইটেমটা সেখানে প্যারামিটার হিসেবে আমি পাঠাচ্ছি। যদি ভুলে গিয়ে থাকিস আমি আবারও বলছি, যদি কিউএতে কোনো ডেটা ইনসার্ট করতে হয় তাহলে সেই অপারেশনটাকে বলা হয় এনকিউ। যদি কিউ থেকে ডেটা ডিলিট করতে হয় সেই অপারেশনটাকে বলা হয় ডিকিউ। সুতরাং এই যে এনকিউ অপারেশনটা আমি বললাম সেটা আমার কিউয়ের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করার জন্য আমি এখানে লিখেছি। কেস নাম্বার 1 তারপরে ব্রেক স্টেটমেন্টের সাহায্যে শেষ করা হয়েছে। কেস নাম্বার 2-এর ক্ষেত্রে আই ইকুয়ালস টু ডিকিউ, তার মানে ডিকিউ যে ফাংশনটা আছে সেটা রিটার্ন করছে যে ভ্যালুটা সেটা আইয়ের মধ্যে স্টোর হবে। এবার সেম জিনিস স্ট্যাকেও যেরকম করেছিলাম, আইয়ের ভ্যালু যদি -1 না হয় তাহলে আমি ওই কিউ থেকে কোনো ডেটা ডিলিট করতে পেরেছি অ্যাকচুয়ালি, তো যে ডেটাটা ডিলিট করা গেছে সেই ডেটাটাই প্রিন্ট করেছে। এরপরে ব্রেক স্টেটমেন্টের সাহায্যে কেস 2টা শেষ হয়েছে। কেস 3 সিমিলার, কেস 3-এর ক্ষেত্রে শুধুমাত্র ডিসপ্লে ফাংশনটা আছে, তারপর ব্রেক স্টেটমেন্ট দিয়ে কেস 3টা শেষ করা হয়েছে। ডিফল্ট কেসে এই 3টে কেসের মধ্যে যদি একটা কেসও না হয় সেই ক্ষেত্রে রং ইনপুট হচ্ছে, সেটা ইউজারকে জানানো হচ্ছে, ইউজার যাতে ইনপুটটা প্রপারলি দেয় তার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তারপরে আবার ব্রেক স্টেটমেন্ট দিয়ে ডিফল্ট কেসটাও শেষ করা হচ্ছে। এইভাবে টোটাল সুইচ কেসটা শেষ করা হয়েছে। তারপরে ইউজারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে প্রোগ্রামটা কন্টিনিউ করতে চায় না চায় না। যদি চায় তাহলে প্রেস 1 করবে, যদি না চায় তাহলে প্রেস 0 করবে। যেটাই করবে সেই অপশানটা চয়েস নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। যদি ইউজার কন্টিনিউ করতে না চায় তখন চয়েস 0 হবে, আর চয়েস যদি 0 হয় তখনই একমাত্র এই যে ডু ওয়াইল লুপটা আছে সেখান থেকে এক্সিট হবে। আদারওয়াইজ এটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত চয়েসের ভ্যালু 1 থাকবে। স্ট্যাকের মতোই কিউটাকে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে বলে আমাকে স্ট্রাক্ট নোড বলে একটা নোড ক্রিয়েট করে নিতে হচ্ছে, যেটার একটা পার্টে থাকছে ডেটা পার্ট যেটা ইন্টিজার টাইপের হচ্ছে, আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে লিঙ্ক পার্ট যেটা অন্য যে নোডটা থাকবে সেই নোডটাকে পয়েন্ট করবে, এটা অ্যাজ এ পয়েন্টার কাজ করছে। আচ্ছা, এরপরে দুটো নোড নেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। ফ্রন্ট যেটা সেটা পার্টিকুলারলি দরকার পড়ছে যখন আমি ডিলিট করছি বা ডিকিউ অপারেশনটা পারফর্ম করছি তখন, আর রেয়ার তখনই দরকার পড়ছে যখন আমি কোনো এলিমেন্ট কিউয়ের মধ্যে ইনসার্ট করছি, তার মানে এনকিউ করছি। এবার এনকিউ ফাংশনের মধ্যে আসছি। এনকিউ ফাংশন কোনো কিছু রিটার্ন করছে না, সেই জন্য ভয়েড। একটা ইন্টিজার
ভ্যালু আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে, সেই জন্য ইন্ট আইটেম। এই আইটেমটাই হচ্ছে যে ভ্যালুটা এই কিউয়ের মধ্যে ইনসার্ট করতে চাইছি সেইটা। এরপরে একটা টেম্প নামক একটা নোড ক্রিয়েট করা হয়েছে। যদি সেটা মেমোরিতে ক্রিয়েট করা না যায় তাহলে সেটা নাল হবে এবং সেই চেকিংটা রাখা হয়েছে। যদি এই টেম্পের ভ্যালু নাল হয় তাহলে কিউতে নতুন কোনো এলিমেন্ট আমি ইনসার্ট করতে পারবো না, কারণ আমি কোনো নোড ক্রিয়েট করতেই পারিনি। তো যদি না হয় সেই ক্ষেত্রে টেম্পের ডেটা ইকুয়ালস টু আইটেম। তো এইটার দুটো কেস হবে। আমি একটা উদাহরণের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি কিউয়ের মধ্যে কোনো রকম কোনো আইটেম নেই, তার মানে কিউটা প্রথমেই ফাঁকা ছিল। তো সেই ক্ষেত্রে টেম্প একটা নোড ক্রিয়েট করা হয়েছে এবং আইটেমের ভ্যালু 10 ধরে নিচ্ছি। এবার টেম্প ডেটা ইকুয়ালস টু আইটেম মানে হচ্ছে টেম্পের যে ডেটা পার্ট আছে তার মধ্যে আইটেম মানে হচ্ছে যে 10 নাম্বারটা আমি ইনসার্ট করতে চেয়েছি সেটা তার মধ্যে কপি হয়ে যাচ্ছে। এর পরের অপশানে আসছি, সেটা হচ্ছে ইফ ফ্রন্ট ইকুয়ালস টু নাল কিনা। তো ফার্স্টেই যখন আমার কোনো ডেটা ইনসার্টেড নেই, তো সেই ক্ষেত্রে ফ্রন্টও নাল থাকবে, রেয়ারও নাল থাকবে। তো এই ইফের কন্ডিশনে যদি ঢোকা যায় তো সেইখানে রেয়ার ইকুয়ালস টু টেম্প, তার মানে রেয়ার আর টেম্প দুজনেই এখন 10 নাম্বার যে নোটটা আছে সেটাকে পয়েন্ট করছে। এরপরে ফ্রন্টের লিঙ্ক আর রেয়ারের লিঙ্ক দুটোকেই নাল করে দেওয়া হচ্ছে। তার মানে এখন যদি ইনসার্ট করতে হয় তাহলে এই 10-এর পরে হবে। এরপর আসি কেস নাম্বার 2 এর ক্ষেত্রে। তার মানে হচ্ছে যদি ফ্রন্টের ভ্যালু নাল না হয় তখন আমি ধরে নিলাম আমার কিউয়ের মধ্যে 3টে আইটেম আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। এরপর আমি একটা নোড ক্রিয়েট করেছি যেটা হচ্ছে গিয়ে টেম্প, আর আইটেম ধরে নিচ্ছি 40 আমি ইনসার্ট করতে চাইছি। তাহলে টেম্পের ডেটা পার্ট ইকুয়ালস টু 40, তার মানে আমি 40 যে নাম্বারটা আছে সেটা টেম্পের ডেটা পার্টে আমি কপি করে দিচ্ছি। এবার এলস পার্টে এসে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে রেয়ারের লিঙ্ক ইকুয়ালস টু টেম্প, তার মানে রেয়ারের লিঙ্ক আগে ছিল নাল, সেই নালটা এখন আর থাকবে না। এখন যে টেম্পের যে অ্যাড্রেসটা থাকবে সেটাই রেয়ারের এখন লিঙ্ক হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে রেয়ার ইকুয়ালস টু টেম্প, তার মানে রেয়ার আগে যে 30-কে পয়েন্ট করছিল সেটা এখন না করে রেয়ার এখন 40-কে পয়েন্ট করবে। এরপরে রেয়ারের লিঙ্ক ইকুয়ালস টু নাল, এটা করলে আমার এক্সিস্টিং কোনো লিস্টে পরে গিয়ে আমি একটা এলিমেন্ট কিউতে ইনসার্ট করতে পারবো। ডিকিউ ফাংশনের ক্ষেত্রে একটা রিটার্ন টাইপ আছে, সেটা হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে যে ডেটাটা ডিলিট করা হচ্ছে সেই ডেটাটা রিটার্ন করে পাঠানো হচ্ছে। তারপরে একটা নোড নেওয়া হয়েছে টেম্প বলে, একটা ইন্টিজার নেওয়া হয়েছে আইটেম নামক, আর এরপরে চেক করা হচ্ছে ফ্রন্টের ভ্যালু নাল কিনা। যদি ফ্রন্টের ভ্যালু নাল হয় তার মানে আমার কিউয়ের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে আমি কোনো ডেটা ডিলিট করতে পারবো না, সেটাই এখানে প্রিন্ট করা হয়েছে। এবং রিটার্ন করা হয়েছে -1, যেটা মেন ফাংশনে গিয়ে কেস নাম্বার 2 এর ক্ষেত্রে আমার চেকিং অপশানে ছিল। যদি এটা -1 না হয় তাহলে যে ডেটাটা আমার ডিলিট হচ্ছে সেই ডেটাটা আমি প্রিন্ট করছি। এরপরে যদি ফ্রন্ট নাল না হয় সেই কেসে আসি। এক্ষেত্রে ধরে নিই আমার কাছে 3টে ডেটা আছে কিউয়ের মধ্যে। যেহেতু কিউয়ের ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, তো সেই ক্ষেত্রে ফার্স্ট ডেটা ইনসার্ট হয়েছিল 10, তো ডিলিটও যখন হবে তখন 10 ফার্স্টে ডিলিট হবে, যেটা ফ্রন্ট ইন্ডিকেট করছে। এরপরে হচ্ছে টেম্প ইকুয়ালস টু ফ্রন্ট, তার মানে টেম্প আর ফ্রন্ট দুটোই এখন 10 নামক যে নোটটা আছে সেটাতে এখন পয়েন্ট করছে। এর পরের লাইন হচ্ছে আইটেম ইকুয়ালস টু টেম্প ডেটা।
টেম্পের ডেটার মধ্যে ছিল 10, তার মানে এখন আইটেমের মধ্যেও 10টা কপি হয়ে গেল। এর পরের লাইন হচ্ছে ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্টের লিঙ্ক, তার মানে ফ্রন্ট আগে 10কে পয়েন্ট করছিল, এখন ফ্রন্ট 20কে পয়েন্ট করবে। তার মানে ফ্রন্টের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা এক ঘর এগিয়ে গেল। এর পরের লাইন হচ্ছে ফ্রি টেম্প, তার মানে যে নোটটাকে আমি ডিলিট করে দিলাম সেই নোটটাকে আমি মেমোরি পুলে আবার ব্যাক করিয়ে দিচ্ছি। আর লাস্টে গিয়ে আছে রিটার্ন আইটেম, তার মানে আইটেমের মধ্যে আমি পেয়েছিলাম 10, তো 10টাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এটা গেল ডিকিউ ফাংশন। এরপর আসছি ডিসপ্লে ফাংশনের ক্ষেত্রে। ডিসপ্লে ফাংশনে একটা নোড নেওয়া হয়েছে, এরপরে একটা ইন্টিজার নেওয়া হয়েছে আই। এটাও বেসিক্যালি কাউন্ট করার জন্যই রেখেছি আমি, কোন পজিশানে কত নাম্বার ডেটা আছে সেটা ডিসপ্লে করার জন্য এই আইটার দরকার পড়েছে। ফন্টের যে অ্যাড্রেসটা সেটা আমি টেম্পের মধ্যে কপি করে দিচ্ছি, কারণ ফন্টের অ্যাড্রেস যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি যখন ডিলিট করতে যাব তখন আমি করতে পারবো না, তো সেই জন্য ফ্রন্টের অ্যাড্রেসটা টেম্পের মধ্যে কপি করা হচ্ছে। তারপরে হচ্ছে টেম্প যদি নাল হয়, তার মানে হচ্ছে গিয়ে ফ্রন্ট যদি নাল হয় তার মানে ফন্টের মানে কিউ এর মধ্যে কোনো আমার ডেটা নেই, তো সেক্ষেত্রে কিউ এমটি হবে, তো কোনো রকম কোনো ডেটা ডিসপ্লে করার জন্য থাকবে না। যদি না হয় তার মানে কোনো ডেটা আছে, মানে এলস পার্টের আসছি। এখানে এলস স্পেসিফিক্যালি লিখিনি এই কারণ ইফের পোর্শনের মধ্যেই যখনই কিউ এমটি হয়ে যাচ্ছে তখনই রিটার্ন করানো হয়েছে, রিটার্ন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার মানে রিটার্ন যখনই পাচ্ছে তখনই এই টোটাল ফাংশন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো যদি না হয়, মানে টেম্প যদি নাল না হয় তখন চেক করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত টেম্প নাল হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত আমার ডেটা আছে ততক্ষণ পর্যন্ত আমার একটা হোয়াইল লুপ চলবে। হোয়াইল লুপের মধ্যে যে পজিশানে ডেটাটা আছে আর কোন ডেটাটা আছে সেই দুটোই প্রিন্ট করা হচ্ছে। আর টেম্প ইকুয়ালস টু টেম্পের লিঙ্ক, মানে এক ঘর করে আমার এই লুপটা চলছে। আই প্লাস প্লাস আমি আবারও বলছি, এটা পার্টিকুলারলি কোন পজিশানে কত নাম্বার পজিশানে ডেটাটা আছে সেটা দেখানোর জন্যই আমি দিয়েছি, তোদের যদি ইচ্ছা হয় তোরা নাও দিতে পারিস, কোনো সমস্যা নেই। এবার আসি আউটপুটের ক্ষেত্রে। কোডটা প্রথমে রান করানো হচ্ছে, তারপর একটা মেনু এলো, আমি প্রথমে চেকগুলো করে নিচ্ছি। তো প্রথমে 2 এন্টার করেছি, তো কিউ এমটি, আমি কোনো ডেটা ইনসার্ট করিনি আগে, তো সেটাই ডিসপ্লে করেছে। এরপরে আবার প্রোগ্রামটাকে আমি কন্টিনিউ করছি 1 প্রেস করে। এরপরে আবার মেনু এসছে, এবার আমি আবার 3 দিয়ে চেক করছি, যেহেতু কোনো ডেটা নেই সুতরাং ডিসপ্লে করার জন্য কিছু নেই, তো তাই আউটপুট দিয়েছে যে কিউ ইজ এমটি, সো দেয়ার ইজ নো আইটেম টু ডিসপ্লে। আবার প্রোগ্রামটা কন্টিনিউ করছি 1 প্রেস করে। এরপরে একটা ভুলভাল চয়েস দিচ্ছি, ঠিক আছে, যেটা 1 2 3 এর মধ্যে নয়, তো সেই ক্ষেত্রে আমার আউটপুট দিচ্ছে যে রং ইনপুট গিভেন, এন্টার দ্য ইনপুট প্রপারলি। এরপরে আমি আবার 1 প্রেস করছি, প্রেস করে আমি আবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করছি। এইবার আমি কিছু নাম্বার এন্টার করতে চাইছি, তো সেই জন্য আমি 1 প্রেস করেছি, মানে আমি এবার ইনসার্ট করব। এবার ইনসার্ট করার জন্য আমি আমার কাছে ডেটা চাওয়া হচ্ছে, তো আমি দিলাম 10 ডেটা। এরপরে আবার 1 প্রেস করে আমি কন্টিনিউ করলাম, আবার 1 প্রেস করছি, আমি আরেকটা ডেটা ইনসার্ট করতে চাইছি, ধরে নিলাম আমি দিয়েছি 20। নেক্সট টাইম প্রোগ্রামটাকে আবার 1 প্রেস করে কন্টিনিউ করলাম,
আবার 1 প্রেস করলাম, তার মানে আমি আরেকটা ডেটা ইনসার্ট করতে চাইছি। ধরে নিলাম আমি 30 দিয়েছি। এবার যে 3টে আমি ডেটা কিউতে ইনসার্ট করলাম সেগুলো ঠিকঠাক ইনসার্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি 3 প্রেস করলাম। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি ফার্স্টে দিয়েছিলাম 10, তারপর দিয়েছিলাম 20, তারপর দিয়েছিলাম 30। তাহলে পজিশনও ঠিক আছে। ফার্স্ট নাম্বার পজিশন 1, তারপর 2, তারপর 3। তারপর আবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করলাম। এরপরে আমি ডিলিট করতে চাইছি কিউ থেকে। তো ফার্স্ট নাম্বার যেটা আমার ডিলিট হবে ফ্রন্ট থেকে সেটা হচ্ছে গিয়ে 10, কেননা রেয়ারে পয়েন্ট হয়ে আছে এখন 30-তে। এরপরে আমি আবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করছি। দেখে নিচ্ছি আমার অ্যাকচুয়ালি ডেটাটা ডিলিট হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে 10 যে ডেটাটা 1 নম্বর পজিশনে ছিল সেই ডেটাটা ডিলিট হয়ে গেছে। এখন 1 নম্বর পজিশনে আছে 20 ডেটাটা, তার মানে ফ্রন্টের ভ্যালু এখন 1-এ আছে। আবার যদি ডিলিট করতে চাই তাহলে এবার ফ্রন্ট থেকে ডিলিট হবে, সেটা হচ্ছে 20। আবার এটা চেক করে নিচ্ছি, তার মানে একটাই এখন এলিমেন্ট আছে যার পজিশন 1 আছে। আবার এটাকেও যদি ডিলিট করে দিই তাহলে 30 ডিলিট হয়ে গেল। এরপরে আমি আবার চেক করছি যে আমার লিস্টটায় কী আছে। তো সেই ক্ষেত্রে আমার লিস্ট কিউয়ের লিস্ট এমটি, তো আর কোনো ডেটা নেই, সেটাই ডিসপ্লে করেছে। তার মানে এরপরে যদি আমি আবার ডিলিট অপারেশন পারফর্ম করতে চাই তাহলে সেটাও পারবো না, কিউ কারণ এমটি আমার। এবার প্রোগ্রামটা শেষ করার জন্য আমাকে 0 প্রেস করতে হবে। এবার যদি আমি 0 প্রেস না করে অন্য কোনো ইন্টিজার দিই, সাপোজ আমি 0 প্রেস করলাম না, আমি দিলাম 12, আমার কিন্তু প্রোগ্রাম থেকে তখনও বের হবে। কারণ হচ্ছে গিয়ে আমি যে কোডটা লিখেছিলাম সেই কোডে ছিল চয়েস ইকুয়ালস টু 1, তার মানে যতক্ষণ পর্যন্ত আমি 1 প্রেস করতাম ততক্ষণই প্রোগ্রামটা চলতো। 1 ছাড়া অন্য যে কোনো ভ্যালু যদি প্রেস করা হয় তাহলে আমার প্রোগ্রামটা থেকে বেরিয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রোগ্রাম ওরিয়েন্টেড যদি তোদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে জানাস, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।